সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটাই হচ্ছে জমি খারিজ না করলে কি হয়। আপনি কি জমি ক্রয় করেছেন, সেটার পরিমাণ যত শতাংশই হোক না কেন, 2 বিঘা হোক, 4 বিঘা হোক, 1 বিঘা হোক, 30% হোক, অথবা 10% হোক, অথবা 1% হোক না কেন, হয়তো দেখা যাবে 100% জমির মূল্য আপনার শ্রেণীভেদে দেখা যাচ্ছে 3 লক্ষ বা 4 লক্ষ, 7 লক্ষ টাকার দাম, 10 লক্ষ টাকাও দাম হতে পারে। অথবা শ্রেণীভেদে যেখানকার রেট সেই হিসাবে হয়তো আপনার 1 শতক জমির দাম 40,000 হতে পারে, 30,000 হতে, 20,000 হতে পারে। কিন্তু আপনি একজনের কাছ থেকে একটা জমি ক্রয় করলেন, সেটা যতটুকুই পরিমাণ হোক না কেন, আপনার খারিজের রেট ওই একটাই। সেটা হচ্ছে কি, খারিজের আপনার মনে করেন যে 20 টাকা দিবে হচ্ছে স্ট্যাম্প ফি, তারপর হচ্ছে হলো আপনার হচ্ছে আর 50 টাকা আপনার ফি, আর হচ্ছে হলো 50 70, আর 1100 কত টাকা হচ্ছে সরকারি। এটা আপনাকে, অর্থাৎ সর্বসাকুল্যে আপনার 1170 টাকা আপনার খারিজ করতে সরকারের খাতে আপনার জমা দিতে হবে, এবং সেটা আপনার তারা একটা আপনাকে খারিজ করার জন্য একটা আপনাকে দিবে, রসিদ দিয়ে দিবে যে আপনি সরকারের খাতে 1170 টাকা জমা দিয়েছেন। তাছাড়া আরও আদার্স কোনো টাকা লাগবে না। আর যদি লেগেও থাকে তাহলে ভাববেন আপনি যে অসৎ উপায়ে ওই অফিসের, রেসিডেন্ট অফিসেরই কোনো লোকজন আপনার কাছ থেকে উৎকোষ চাইছে, অর্থাৎ ঘুষ। উৎকোষ বলতে ঘুষ, কিন্তু এটা দেওয়ার কোনো বিধান নেই। আপনার জমির যদি কাগজ সঠিক থেকে থাকে, রাইট থাকে, তাহলে পরে দেখবেন আপনি যে জমিটা ক্রয় করেছেন, সেটা মনে করেন 1 একর জমি আপনি ক্রয় করেছেন, তার সাবেক দাগ এবং বর্তমান দাগ, হাল দাগ যেটাকে বর্তমান বলা হয়, এটাকে বলা হয় হাল দাগ। আর সাবেক দাগ বলতে পুরাতন দাগ, এটাকে বলা হয় সাবেক, এটাকে বলা হয় সাবেক দাগ। তো অনেকেই বোঝে না সাবেক দাগ আবার কি, অর্থাৎ পূর্বের নাম্বারটা যেটা ছিল সেটার পরিবর্তে, সাবেক দাগের পরিবর্তে আবার নতুন দাগ ওটা হয়েছে। হয়তো দেখা যাবে আপনার সাবেক দাগ হচ্ছে 202, তারপরে দেখা যাচ্ছে আপনার ওই জমিনের 3টা দাগ আছে, 3টা দাগের 201 সাবেক দাগ, 202, 203, 204, এইভাবে আবার একটা ডাইন পাশে একটা আপনার রাজস্ব দাগ নাম্বার থাকবে আর কি। সেটাই হচ্ছে বর্তমান বিএস, অর্থাৎ বাংলাদেশ সার্ভে, যেটা গেজেট আকারে প্রকাশ হয়েছে, এটা হচ্ছে নতুন দাগ। ওই দাগটা আপনারা যখন দেখবেন যে রেকর্ড হয়েছে, যার কাছ থেকে ক্রয় করেছেন, তখন আপনার ওটার উপর ডিফেন্স করি আপনার এই কাগজটা খারিজ করি আপনার দিবে। অর্থাৎ বর্তমান রেকর্ডে আপনি যার কাছ থেকে নিয়েছেন তার নাম আছে, সেই সূত্র ধরেই বায়া দলিল হিসাবে, বা অথবা তারই পৈতৃক সম্পত্তি তার নামে রেকর্ড হয়েছে। আপনি যখনই ক্রয় করলেন, তখন আপনাকে জমিটা ক্রয় করার পরে আপনার একটা দলিলের জাবেদায় হোক, অথবা সার্টিফিকেট কপি দিয়ে, সার্টিফিকেট কপি জাবেদা একই জিনিস। অথবা আপনি হয়তো মনে করলেন আজকে দলিল করলাম, দলিলটা 6 মাস বা 9 মাস বা 1 বছরের মধ্যে আমাকে রেজিস্ট্রি অফিস থেকে আমি উঠাইতে পারবো। তখন আপনি ওই যে অরিজিনাল দলিলটাই উঠালেন। উঠানোর পর আপনি এটা দেখলেন যে আমি যেহেতু এতগুলো জমি কিনছি, তাহলে পরে মুজিবুর রহমানের কাছ থেকে কিনছি। আপনার নাম কি? আপনার নাম করিম। তা মোহাম্মদ মুজিবুর রহমানের কাছ থেকে কতটুকু জমি কিনলেন আপনি? 3 বিঘা জমি কিনলেন। আর আপনার নাম কি? করিম। ক্রয় করলেন আপনি, এবং দাতা সে, অর্থাৎ আপনি গৃহীতা, সে দাতা। এটাই বাংলা ভাষায় লেখায় থাকে দলিলের মধ্যে, গৃহীতা এবং ক্রেতা। মানে যে যে দেয় সে হচ্ছে হলো গৃহীতা, আর যে ক্রয় করে সে হচ্ছে ক্রয়কৃত জমি। হ্যাঁ, তা আপনি ক্রয় করলেন, দাতা এবং ক্রয় ক্রেতা। একজন দাতা, অর্থাৎ আপনাকে মুজিবুর রহমান আপনার কাছে জমি বিক্রি করলে আপনি করিম, সে দাতা, আপনি ক্রয় ক্রেতা। আপনি জমিটা যখন দলিল শেষ হয়ে গেল, তখন আপনি ভাববেন যে জমিটার যদিও কোনো খাজনাপাতি বাকি থাকে, হয়তো সে হয়তো 2 বছর আগে দিচ্ছে অথবা পরিশোধ করছে, তারপরে আপনি আপনার খাজনা দিবেন। যদি দেখা যাচ্ছে যে 3 বিঘা জমির কয় টাকা আর খাজনা হবে, সামান্য সামথিং। এখন এটার পেপারসগুলো আপনার খারিজ করতে আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, হ্যাঁ, তারপর ওনার অ্যাটা লাগবে, ওনার দলিল, ওনার যে জমিন যা আপনি করে নিলেন, উনি যে দিল, হ্যাঁ, সে দলিলটাও আপনি নেবেন। নেওয়ার পরে আপনি একটা তহসিল অফিসে যাবেন। তহসিল অফিসে গিয়ে যদি দেখেন আপনার খাজনা বাকি আছে 50 বা 20, 100 টাকা 3 বিঘা জমির, আপনার খাজনাটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে, অথবা আপনি খারিজ করার পরেও আপনি খাজনা দিতে পারেন, কেননা ওই লোকের নামে আরও জমি ওই খতিয়ানে থাকতে পারে, অন্তর্ভুক্ত থাকতে পারে। তো ওই খতিয়ানে যদি তার 6 বিঘা জমি থাকে, তাহলে আপনার তার তো সেই সময় মনে করেন যে আপনি যখন খারিজ করে নিলেন, আপনার খারিজ করে নেওয়ার পর আপনি 3 বিঘা কিনলেন, বা তার 30 বিঘা জমি একটা খতিয়ানে থাকতে পারে, একজনা 10 বিঘাও থাকতে পারে, 3 বিঘা থেকে। আর ওই খতিয়ানে যে দেখা যায় 3 বিঘা জমি আছে, ওই 3 বিঘা জমির খাজনা যদি পরিশোধ না থাকে, তাহলে আপনার 3 বিঘা জমির রেশিও অনুযায়ী খাজনা দিতে হয়তো, বা দেখা যাবে 100, 150, 200 টাকা হতে পারে। আপনি খাজনা দিলেন, আপনার খারিজ করার পর তখন আপনার নাম ওই ভূমি অফিসে আপনার একটা আলাদা একটা রেজিস্ট্রি থাকবে। রেজিস্ট্রির মধ্যে দাগ
এবং খতিয়ান নাম্বার অনুযায়ী আপনার নাম সেখানে ইনক্লুড হয়ে যাবে। অর্থাৎ খারিজ করা মানেই আপনি রহিমের কাছ থেকে কিনেছেন, আপনি আব্দুল করিম, আপনার তার নামটা চেঞ্জ হয়, আপনার নামটা ওখানে বেষ্টিত হবে, এত শতাংশ জমি বা এত বিঘা জমি বা এত একর জমি আমি কিনেছি, সেটা তখন আপনার নাম, তার নাম বাদ দিয়ে আপনার নাম যখন বেষ্টিত হবে। যখন আপনি মনে করতে পারেন যে বলে আমি 6 বিঘা জমি কিনছি বা 9 বিঘা জমি, 10 বিঘা জমি কিনছি, এই জমিটার উপরে আমি একটা কৃষি লোন করবো, তাহলে ভ্যালুয়েশন অনুযায়ী যখন আপনি যাবেন তখন ব্যাংকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে আপনি খাজনা প্রদান করছেন কিনা, এই জমিটা আপনাকে খারিজ করছেন কিনা। খারিজ করলে তখন আপনার নাম বেষ্টিত হলো, অর্থাৎ তার নাম চেঞ্জ আপনার নাম বসে গেল। তখন আপনারও মনের একটা স্যাটিসফ্যাকশন থাকলো, সরকারকেও খাজনা দিলেন, আপনার সরকারের নখদর্পণের মধ্যে থাকলেন এবং আপনার সেদিক থেকে রাইট থাকলেন। তখন সরকারও দেখলেন না এই লোক জমি ক্রয় করছে ঠিকই, কিন্তু ভূমি কর সে ঠিকভাবে পরিশোধ করছে এবং আপনাকে ওয়েলকাম জানাবে এবং সরকারের দিক থেকে আপনি তখন আপনার জমিটা স্বচ্ছ হয়ে গেল, তখন একদম কমপ্লিট। তখন আপনি এই জমিটার খারিজের কাগজ দিয়েও আপনি এটা, সে যদি আপনি কোনো সময়ের জন্য লোন করে থাকেন, আমি হাউস বিল্ডিং একটা লোন করবো, অথবা আমি একটা কৃষি খামার দেবো, আমার 10 বিঘা জমি আছে, আমার কৃষি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দিতে যাচ্ছে, আমার 10 বিঘা জমির মূল্য 1 কোটি টাকা, সে 10 লক্ষ টাকা দিচ্ছে শ্রেণী বেঁধে। কেননা আমরা পুরোটাই দেবে না, কেননা আমরা যদি ভূমিটার মূল্য হয় 1 কোটি টাকা, তার 4 ভাগের 1 ভাগ করবে আপনাকে, সেই হিসাবে রেশিও অনুযায়ী তারা কম দাম ধরিয়ে আপনার এটার উপর লোন দেবে। তার কারণ এই কারণেই তারা যদি অতটুকু পরিমাণে লোন দেয়, তাহলে পরে যদি আপনি 2-4-5 বছর সত্য করতে না পারেন, তাহলে ওই টাকা দিয়ে তার ব্যাংকের টাকাটা উঠবে না। এই জন্য তারা রেশিও দাঁড় করায়। যার জন্য জমি ক্রয় করার পর অবশ্যই আপনারা খারিজ করে নেবেন, তাতে নিজের ভালোর জন্য। কেননা আপনি নিজের কষ্টের অর্জিত পয়সা দিয়ে মাথার ঘাম আপনি পায়ে ফেলতেছেন, সেই টাকা দিয়ে আপনি জমি ক্রয় করবেন, করার পরে আপনি খারিজ কেন করবেন না? খারিজ করলে সেই লোকের নাম থেকে বাদ দিয়ে, অর্থাৎ তার নাম বাতিল, আপনার নাম সেখানে বেষ্টিত হবে। যার জন্যই জমি ক্রয় করার পর খারিজ করতে হয়। খারিজ করলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। যার কারণেই খারিজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জমি কেনার পর খারিজ করবেন এবং খাজনাও দিবেন প্রতি বছর যদি রেশিও অনুযায়ী দেওয়া লাগে দিবেন। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন এবং সেই মেসেজে আপনার এই বিষয়ে খারিজ সম্বন্ধে যদি আরও বিস্তারিত বিষয়ে জানতে চান, অবশ্যই আপনাদের মাঝে আমি এটা আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে আপনারা যদি প্রশ্ন রাখেন আমি বুঝাই দিতে পারবো। আমি এটাই আশা করছি আপনারা ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা আপনারা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন এবং পরবর্তীতে আপনারা এটা মেসেজ করে পাঠাবেন এবং সঠিকভাবে আমি তার উত্তর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন, এই বলে আমি শেষ করছি। মোহাম্মদ হারুনুর রশিদ।